সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যাগেন। আজকে হলো আমাদের মিজোরাম সিরিজের থার্ড ভিডিও। আমরা ভোরবেলা আমাদের হোমস্টে থেকে বেরিয়ে সোজা গাড়ি করে চলে গেছিলাম রিয়েক হিলসের দিকে। আর আমাদের আজকের প্ল্যানই ছিল যে আমরা রিয়েক হিলসের কমপ্লিট ট্রেকটা করব। তো সকাল সকাল বেরিয়ে আমরা শুরু করে দিয়েছিলাম আমাদের ট্রেক, এবং তারপর ওপরে গিয়ে দুর্দান্ত ভিউজ দেখার পর চলে গেছিলাম একটা আনএক্সপ্লোর্ড ওয়াটারফলস, যেটার নাম কিনা আজওয়ালি ওয়াটারফলস। আজওয়ালি ওয়াটারফলস দেখার পর আমরা খাওয়া দাওয়া করে সম্মুখীন হলাম বিভৎস এক বৃষ্টির। সেই অ্যাডভেঞ্চার দেখতে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। মর্নিং, আজকে হচ্ছে 26 মে, আর আমরা সকাল এখন বাজে 6:30। আমরা বেরিয়ে পড়েছি। আমরা আজকে যাচ্ছি রিয়েক হিলস। তো রিয়েক হিলস হচ্ছে আইজল থেকে প্রায় 40 থেকে 45 কিলোমিটার মতো দূর। 1.5-2 ঘন্টা সময় লাগে যেতে। আর এখানে একটা হিলস আছে, তো সেখানে ট্রেকিং করে উঠতে হয়। তবে রিসেন্টলি যেটা শুনছি, ওখানে নাকি জিপ গাড়িও স্টার্ট হয়েছে, যারা হাঁটতে পারে না তাদের জন্য জিপে করে যেতে পারে। তো আমাদের ফুল টিম যাচ্ছে না, আমি, আমার মা, কৃত্তিকার বাবা যাচ্ছি এখন রিয়েক হিলসের দিকে। তো যাই, ওখানে গিয়ে তো অ্যাডভেঞ্চার অ্যাওয়েট করছে, গিয়ে দেখাচ্ছি সেখানে। রাস্তায় আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। এইটা হচ্ছে একটা ওয়াটার ফলস, আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর, আর আওয়াজটা তো নিশ্চয়ই পাচ্ছেন। ওয়াটার ফলসটার নাম হচ্ছে ভাইফুয়ানফো ফলস। আর ওইদিকে দেখুন আমার বাবা আর আমাদের যিনি নিয়ে এসছেন এখানে, উনি উপরে উঠে গেছেন। ভাইফুয়ানফো ফলস, আমরা নিচেটা নেমেছি। আর খুব সুন্দর ফলসটা, বর্ষা হওয়ার জন্য কিন্তু প্রচুর জল। নর্থ ইস্টে আসবো আর ওয়াটারফলস দেখবো না, তা কখনো হয়? আর এই তো সবে শুরু, আমরা অনেকগুলো ওয়াটারফলস এখন দেখবো। রাস্তাটা, আকাশটা কিন্তু মেঘলা ছিল, এখন কিন্তু আকাশটা অনেক পরিষ্কার হয়ে গেছে। হালকা হালকা রোদও উঠেছে। আমরা রিয়েক হিলসের খুব কাছাকাছি এসেই গেছি, রিয়েক ভিলেজে চলে এসেছি। এখন ওই ট্রেকিং স্পটটার দিকে এগোচ্ছি আস্তে আস্তে। আপনাদের দেখাচ্ছি যেটা, এত সুন্দর মেনটেন করেছে এখানকার রাস্তাটা। আর এই গ্রামটা না, এত সুন্দর, প্রত্যেকটা বাড়ি এখনো কাঠের বাড়ি, সেই পুরোনো দিনের। এখন রিক টুরিস্ট লজে এসেছি। অ্যাকচুয়ালি এখানে আসার কারণ হলো, একটু চা খেলাম আমরা, আর একটু সবাই ফ্রেশও হয়ে গেল, যেহেতু এখন 1.5 ঘন্টা আমরা পাহাড়ের ওপর উঠবো। তো যারা আইজল আসছেন বা মিজোরাম আসছেন, এখানে একটা পোকা ডাকছে, প্রচণ্ড আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন, ওদের একটা পোকার আওয়াজ। কত রকমই জিনিস দেখছি। তো যাই হোক, যারা মিজোরাম আসছেন তাদেরকে আমি আর একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই, যে আইজল ছাড়াও রিয়েকেও থাকা যায়। এখানে ট্যুরিস্ট লজ আছে, তো গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে এখানে বুকিং করা যায়।
তো আমি যদি সেই ওয়েবসাইটটা পাই আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে আমি সেই ওয়েবসাইটটা দিয়ে দেবো। আপনারা এখানেও থাকতে পারেন, জায়গাটা প্রচণ্ড নিরিবিলি আর খুব সুন্দর। আর এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, আপনি নর্থ ইন্ডিয়ান খাবারও পেয়ে যাবেন, টুকটাক বাঙালি খাবারও পাবেন, আর এখানকার লোকাল খাবারও তো পেয়েই যাবেন। খুব সুন্দর জায়গাটা। আওয়াজটা শুনতে পাচ্ছেন? এটা কিন্তু ঝিঝি পোকার আওয়াজ। কি জোরে শোনাচ্ছে না? একদম নেচারের সাথে মানে কি বলবো, মিলে গেছে ব্যাপারটা। মানে ঝিঝি পোকার ডাকটা খুব ভালো লাগছে শুনতে। এখানে ভালো লাগছে বলবো নাকি দুটো জিনিস এক হয়ে গেছে এরকম লাগে, বেশ সুন্দর। রিয়েক হিল টপের ট্রেকটা স্টার্ট করে দিয়েছি, এখন আস্তে আস্তে এবার ওপরের দিকে উঠছি। রাস্তাটা বেশ স্টিপ, খুব একটা ইজিও নয় বাট টাফও নয়, ঠিক আছে। রাস্তাটা ভীষণই স্টিপ আর পুরো রাস্তাটাই পাথর ফেলা, খুব গরম। মানে গরমটা হওয়ার কারণই হচ্ছে এটা মে মাসের এন্ড, তো পাহাড় হলেও হাঁটলে তো অলরেডি শরীর গরম হবেই। তো আমরা এখন আস্তে আস্তে এগোচ্ছি। রাস্তাটা বেশ স্টিপ আর পুরো আপনার পাথুরে, একটু বুঝে শুনেই পা ফেলতে হচ্ছে। প্লাস মাঝে মাঝে না এখানে যেহেতু বৃষ্টি হয়, রাস্তায় জল জমে কাদা হয়ে আছে, তো ওখানে পা পড়লে কিন্তু পা পিছলে যাচ্ছে। বেশ ভালো লাগছে যেতে, জাস্ট গরমটা একটু কম হলেই ভালো লাগতো। কিছু বলারও নেই, এসছি মে মাসে। মনে হচ্ছে গতকাল এখানে খুব বৃষ্টি হয়েছে, রাস্তাটায় প্যাচ প্যাচ করছে কাদা, আর তার মাঝে এই বোল্ডার পাথর ফেলা, তো একটু সাবধানে পা স্টেপ ফেলতে হচ্ছে আর কি, কাদাগুলো বাঁচিয়ে। কারণ এখন যদি কাদায় পা দিয়ে জুতোটা বিগড়ে যায়, ওপরে ওঠাটাই প্রবলেম হয়ে যাবে তখন। রাস্তা কিন্তু বেশ স্টিপ, পুরোটাই পাথুরের রাস্তা, তবে প্রকৃতির সৌন্দর্যটা ওপরে ওঠার জন্য আরও বেশি এনার্জি দিয়ে দিচ্ছে আমাদের। সঙ্গেই পোকার আওয়াজ, অপূর্ব। পোকার আওয়াজের সাথে বড় বড় পোকাও আছে এবং মশাও আছে। তো পোকার আওয়াজ, মশা, জঙ্গল, খুব প্যারালাল জিনিসগুলো। প্লাস শুধু যদি গরমটা কম হতো না, ট্রেকটা দারুণ লাগতো, কি বলবো। যাই হোক, আমার তো খুব মজা লাগছে। আর একটা না ফ্রেশ অক্সিজেন পাওয়া যাচ্ছে, একটা বুনো গন্ধ আছে জায়গাটায়, যেহেতু পুরোটাই জঙ্গল দেখতেই পাচ্ছেন। হাঁপিয়ে যাচ্ছি, শুধু ঘাম হচ্ছে প্রচুর। আমার শাশুড়ি মা বলছেন ওআরএস খাও, ওআরএস খাও। সত্যি প্রচণ্ড ঘাম হচ্ছে, ঘামে আমি এখনই ভিজে গেছি প্রায়। আর কতটা রাস্তা আছে জানি না। এখানে নেটটাও ঠিক ভালো করে চলছে না। ওইখানে একটা ওয়াই জাংশন ছিল, আমরা একটু থতমত খেয়ে গেছিলাম যে কোন জায়গায় যাব। এই রাস্তাটায় এসছি, আশা করি এটাই ঠিক হবে, কারণ এইখানেই পুরো পাথর এরকম ফেলা আছে। ওই দিকটায় কোনো পাথর ফেলা ছিল না, আর কাদাও ছিল। যাই এগোই। আমরা বেআই বেআনে চলেছি করে মহাপ্রস্থানের পথে। জানি না কতটা উঠতে পারবো, চেষ্টা তো করে যাই।
তবু তো বলি বলতে পারবো কিছু একটা এক্সপ্লোর করেছি। আপনাদের যেমন বলছিলাম এই যে ওই রাস্তাটা ছিল স্টিপ এবং পাথুরে পুরো, এই রাস্তাটাও স্টিপ। এখানে আমরা দেখছি এখানে কাজ হচ্ছে, তো এইখানে আবার দেখুন পুরো কিন্তু প্লেন রাস্তা এরা বানিয়ে ফেলেছে। তো আশা করছি পরবর্তীকালে যারা আসবেন তাদের আর অত কষ্ট করে আসতে হবে না, রাস্তাটা বেশ সুন্দর হয়ে যাচ্ছে। আমরা যেমন ট্রেক করে উঠছি, এখানে সবাই কিন্তু ট্রেক করে ওঠার দরকার নেই, কারণ এখানে জিপ গাড়ি করে ওঠা যাবে, সেই অপশান আছে। আর এই রাস্তাটা দিয়ে যখন উঠবে তখন আর কোনো অসুবিধা হবে না। ওই পিছনের রাস্তাটায় কিন্তু বেশ টাফ হবে ওঠাটা, মানে দুলুনি যথেষ্ট বেশি হবে। তো যাই হোক, এখন ভালোই, এখন আর ওই রকম রাস্তা নেই, এখানটা একদম স্মুথ রাস্তা তবে পেছনে যে পাথরের রাস্তাটা আছে সেই রাস্তাটাও হয়েই যাবে, কনস্ট্রাকশন হয়ে যাবে, মানে ওখানে হতে হতে যাচ্ছে। হতে যাচ্ছে। আর এইখানে রাস্তাটা স্টিপ আছে, মানে উঁচু, কিন্তু ওই কাদাও নেই এখানটায়, প্লাস পাথুরেও নয়। ওই দেখুন বলছে বেশ মশা, যেটা আপনাদের বললাম, সত্যি বড় বড় মশা আছে। মৌমাছিও আছে খুব। মৌমাছিও আছে, কানের সামনে বঁ বঁ করছে মৌমাছিগুলো, একটা কামড়ালেই হয়ে গেল। আশা করছি এখান থেকে জ্বর নিয়ে ফিরবো না কোনো রকমই। তো তবে আমার মনে হয় না এখানকার মশা ডেঙ্গু ম্যালেরিয়া ক্যারি করে, এরা বিশুদ্ধ মশা। ওকে বলেছে মশারা আমরা ডেঙ্গু নই, অ্যানোফিলিক্স কিউলেক্স তারা নয় বোধহয়, জানি না। এরা তো গাছের পাতার রস খাওয়া মশা, এরা রক্ত খেতে পায় কোথায়? এমন বলছে যেন এখানে মশা আসে, এই মানুষ আসে না, মশা আসে না বলছি, মানুষ আসে না, এখানে তো লোকজন কাজ করছে, তো তাদেরকে খেতেই আসে হয়তো। এটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ডেন্স ফরেস্ট। হ্যাঁ, একদম ঘন জঙ্গল, যেটা আপনাদের বললাম পুরো বুনো গন্ধ এখানে। মানে খুবই ডেন্স ফরেস্ট। পশু পাখি তো আছে, পশু আছে নাকি জানি না, আর প্রচুর পোকা আছে। পোকা আছে প্রচুর। ওই দিক থেকে একটা বাঘ এসে হালুম করলেই গেল। না, বাঘ এখানে নেই, ভাল্লুকও নেই। মানুষের চিন্তা অনেক এখন, বাঘ ভাল্লুকের চিন্তা চলে এলো। অ্যাকচুয়ালি বাঘ ভাল্লুকের থেকে মানুষ বেশি ভয়ঙ্কর। তা ঠিক। না, তবে মিজোরামে 3 দিন কাটানোর পর একটা জিনিস বুঝেছি, এখানকার মানুষ খুব অনেস্ট, খুব হ্যাপি। আর এখানকার লিটারেসি রেটও 97% সেন্সাস রিপোর্ট অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্টের। তো যে স্টেটের লিটারেসি রেট 97% হয়, সেখানকার মানুষকে খারাপ কাজ করার কোনো প্রয়োজন হয় বলে আমার মনে হয় না। খুব ভালো জায়গাটা। প্রচণ্ড গরম, আমাকে টি শার্টটা খুলে ফেলতেই হলো, গেঞ্জি পরে যাচ্ছি এখন। হিউমিড ওয়েদার, মানে হাঁটছি বলে আরও বেশি হিউমিড লাগছে। রোদ্দুরও উঠেছে। দারুণ জায়গায় এসছি, রাস্তাতেই পড়েছে, দেখাই। এই জায়গাটা পুরো সেই গুহার মতো, অনেকটা মনে হচ্ছে গুহা। এখানে হয়তো অনেক যুগ আগে গুহা ছিল, এবং জানি না, আমার মনে হচ্ছে এখানে হয়তো কোনো জলাশয় টাইপের থাকলেও থাকতে পারে, কারণ এইখানে এই যে এই ফুটো ফুটো জিনিসগুলো দেখছেন না, এগুলো কিন্তু জলের জন্যই হয়ে থাকে। আর ইভেন জল পড়ছে ওপর থেকে, উপর থেকে জল পড়ছে। বলতে পারবো না এখানের হিস্ট্রি কি, এখানে কি হয়েছিল বা কিরকম ছিল, কিন্তু গাড়ির চাকার দাগ দেখা যাচ্ছে, তার মানে এইখানটা দিয়ে গাড়ি যায়। আর ওই দিকটা দিয়ে গাড়ি যাওয়া পসিবল না, পুরো বড় বড় পাথর, ইভেন হাঁটাটাও পসিবল নয়, পা মুচকে যাচ্ছে পুরো। এখানে উপর থেকে জল পড়ছে দেখুন ওই দিকে, আমার মনে হয় উপরে কোনো ঝর্ণা জাতীয় কিছু আছে। আর পুরো এই ক্লিফ মতো জায়গাটা থেকে কিন্তু জল পড়ছে সমানে উপর থেকে। এই
এখানে দেখো রিয়েক হিলসের বেস থেকে ওপরে উঠতে আমাদের সময় লেগেছিল 1 ঘন্টা 15 মিনিট। ওঠার পর সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল এই দুর্দান্ত ভিউজ দেখে। জায়গাটা দাঁড়িয়েছি, আরে সাংঘাতিক সুন্দর ভিউ পিছনে, অপূর্ব সুন্দর। আর এই যে সিঁড়িটা উঠে গেছে, ওই ওপরেও যাওয়া যায়, আমরা ঘুরে যাবো। ল্যান্ডস্কেপটা পুরো চেঞ্জ হয়ে গেল ওপরের দিকে আসতে। এখন আর কোনো জঙ্গল নেই, ওপরটা পুরো ফাঁকা, খালি ঘাস আর ছোট ছোট ঝোপঝাড় গাছ। সিমেন্টের রাস্তা ওখানেই শেষ, আমরা এখন মাটির রাস্তা দিয়ে হাঁটছি। রাস্তাটা দেখাই, আর চারদিকের ভিউ দারুণ, সে নিয়ে কোনো সন্দেহ নেই। যতই দেখছি মনে হচ্ছে আরো দেখেই যাই। যখন এসে গেছি, শেষ পোর্শনটুকু ওপর অব্দি যাবো। এখানটা খুব বেশি স্টিপ আর গরম লাগছে, মানে রোদ্দুরটা পুরো Actually, পড়ছে তো, সেটাই গরমের জন্যই মানে মেনলি কষ্টটা হচ্ছে। কিন্তু আমরা একটু ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছি, আদারওয়াইজ এত ঘামতে ঘামতে ট্রেক করা একটু মুশকিল। হ্যাঁ, হিমাচল উত্তরাখণ্ডের ট্রেকিং তো এর আগে করেছি, কিন্তু এখানকার ওয়েদারটা ডিফারেন্ট। তারপর মে মাস, গরমটা ভালোই আছে, হাওয়া দিচ্ছে ঠান্ডা, কিন্তু সূর্যটা একদম ছটছটে রোদ্দুর। রিক হিলসের ওপর থেকে ভিউ দেখা শেষ আমাদের। পুরো গলদ ঘর্মা অবস্থা। হ্যাঁ, পুরো ঘেমে চান। প্রচন্ড জোরে খিদে পেয়েছে, মানে এত খিদে পেয়েছে বলার নয়। খাবো এবার, কারণ- ম্যাগি প্যাক করে এনেছি। হ্যাঁ, ব্রেকফাস্ট কিছুই করিনি, ভালো লাগে। এবার মাথাটা ঝিমঝিম করছে খিদের চোটে, এবার একটু খাবো। তো ঠিক আছে, ভিউ তো আজকে এমনিও বাইরে কিছু খাবার নেই, কারণ আজকে পুরো অফ ডে, সানডে আজকে, এখানে পুরো বন্ধ, সব সব বন্ধ। বন্ধ, মানে একটা চাও পাবেন না। আমাদের রিক হিলসের ভিউ তো দেখালাম আপনাদের, এবার আস্তে আস্তে আবার নিচের দিকে নামি, একটুখানি নিচে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর পুরো নেমে যাব নিচে। এইবার ওঠার সময় যেমন একটা অন্যরকম হচ্ছিল, এবার কাফ মাসেলে টান। হ্যাঁ, নামার ওঠার সময় হাঁটুর জোর লাগে, আর নামার সময় কিন্তু পুরো কাফ মাসেলের ওপর নামতে হয়, কারণ প্রচন্ড স্টিপ। এখানে একটা দারুণ জিনিস হচ্ছে, দেখুন মাটিগুলো সব লাল, একদমই অন্যরকম মাটিগুলোর টেক্সচার এখানে। আর এখানের মাটি বেশ উর্বর, এখানের লোকের মুখে শুনছি খুব উর্বর এবং খুব ভালো চাষবাস হয়। ভালো চাষবাস হয়। আর আমাদের এখন নামার গতি অনেক বেশি ওঠার থেকেও, কারণ স্লপি এরিয়া প্লাস খেয়ে নিয়েছি, ফুয়েল ইনক্লুডেড হয়ে গেছে, তাই গাড়ি জোরে চলছে এখন। যাই নিচের দিকে নামি, তারপর আমরা একটা ওয়াটারফলসে যাব। হ্যাঁ, বাট ওয়াটারফলসটা যাওয়াটাও মানে একটা কন্ডিশনাল হয়ে আছে, কারণ যদি ফরেস্ট ডিপার্টমেন্ট পারমিশন দেয় তবেই আমরা যেতে পারবো। তো ওখানে আমরা ট্রেক করে নামার পরে ওখানে একটু চা টা খেয়ে নিয়েছিলাম, আর তারপরে এনারা চলে এসেছেন। আর এখন আমরা যাচ্ছি, এখানে একটা মডেল ভিলেজ আছে, মানে আগেকার দিনে এখানের ভিলেজের লোকেরা কীভাবে থাকতো না থাকতো সেটা একটা মডেল তৈরি করা আছে। চলুন সেটা দেখে আসি।
দেখে আসি টিপিক্যাল মিজো ভিলেজ কীরকম এবং সেখানকার লাইফস্টাইল কীরকম ছিল আগেরকার দিনে। তো এইটা হচ্ছে এন্ট্রি, চলুন। মিজো ভিলেজটার ভেতর চলে এসেছি। এখানে প্রত্যেকটা বাড়ির আলাদা আলাদা নাম আছে আর তার একটা ক্লাসিফিকেশন আছে। তো আমি বাড়িগুলো দেখাবো আর বাড়ির সামনে যে ডিটেলসে লেখা আছে সেই স্ক্রিনটাও আমি দেখিয়ে দেবো। এটা হচ্ছে চিফের হাউস ছিল, মানে রাজার হাউস ছিল। আর এইটা অপেক্ষাকৃত বেশ বড় জায়গাটা। আর ঢোকার মুখে দেখুন এখানে বিভিন্ন রকম পশুর আসল মাথার খুলি রাখা আছে, শিং সমেত। চলুন ভেতরটায় যাই। তো এইখানে মনে হয় খুব সম্ভবত কাঠ জ্বালিয়ে রান্না করা হতো। আর এই দুটো জায়গা হচ্ছে শোয়ার বা বসার জায়গা। এটা হচ্ছে মনে হয় বসার জায়গা। এরকম 3 কোণাতেই আছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখবেন, ঝুল বারান্দা দেখুন এখানে। জল রাখার জায়গাগুলো দেখুন, এইভাবেই ওরা স্টোর করে রাখতো জল এর মধ্যে। এই বাড়িটার মধ্যে এরা দৈনন্দিন জীবনের যে খাবার দাবার জিনিসপত্র, কাঠ, এইসব সঞ্চয় করে রাখতো। এই জায়গাটা দেখে মনে হচ্ছে খুব সম্ভবত এখানে গুঁড়ো করা হতো, মশলাপাতি হোক যাই হোক, এরা হয়তো গুঁড়ো টুড়ো করতো। এরকম বাঁশ জাতীয় জিনিস দিয়েই হয়তো এরকমভাবে গুঁড়ো করা হতো। আর ঠিক পিছনেই দেখা, এটা মনে হয় কিছু স্টোর ফোর করে রাখতো জিনিসপত্র। আলমারি টাইপের, মানে র্যাক টাইপের করা আছে। তুমি ভেতরে ঢুকি, অন্ধকার আছে একটু। সেই রকমই রান্নার জায়গা এইখানটায় আছে। আর এইখানে এরকম ছোট ছোট বারান্দা, আর এখানে বসবার জায়গা, শোয়ার জায়গা। সবকটা বাড়ির সামনেই কিন্তু এরকম পশুর মাথার খুলি রাখা আছে। এটা মেবি ওরা ঘরের ডিজাইন হিসেবে মেবি ইউজ করতো। এই ঘরটার সামনে আবার একটা মাচা করা আছে। রাজার বাড়ির পর আর স্টোরেজ রুমের পর আমরা যে বাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বেসিক্যালি সাধারণ মানুষের বাড়ি, প্রজাদের বাড়ি যাকে বলা হয়। আর রাজার বাড়ির সাথে প্রজাদের বাড়ির একটা খুব মেজর ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রাজার বাড়িতে কিন্তু জানালা আছে আর ব্যালকনি আছে, কিন্তু প্রজাদের বাড়িতে কোনো জানালা আর ব্যালকনি নেই, কিন্তু সামনে একটা করে মাচা করা আছে। এইটাই কিন্তু মেজর ডিফারেন্স আমাদের চোখে পড়লো। বুঝতে পারছি এই বাড়িটার সামনে দেখুন কোনো পশুর খুলি কিন্তু এখানে সাজানো নেই। অর্থাৎ এটাই হচ্ছে সাধারণ মানুষের বাড়ি। সাধারণ মানুষের বাড়িটা এভাবেই ইন্ডিকেটেড যে যারা কোনো পোস্টে আছে বা যারা ধরুন রাজকীয় কাজের সাথে নিযুক্ত, তাদের বাড়ির সামনেই একমাত্র পশুর খুলি রাখা থাকে। তাদের বাড়ির সামনে কোনো মাচা থাকে না, তাদের কোনো ব্যাকডোর থাকে না এবং জানলা থাকে না। তো এটাই হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য, যেটা আলাদা করছে রাজার বাড়ি বা কোনো রাজকীয় কর্মচারীর বাড়ির থেকে সাধারণ মানুষের বাড়ি। তো মিজো ভিলেজ, রাদার মিজো মডেল ভিলেজ আমাদের দেখা হয়ে গেল। আমরা অনেক ইনফরমেশনও জানলাম। আর আমি মডেল ভিলেজ
রিলেটেড আমি যে ইনফরমেশন পেয়েছি তার লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেটা পড়ে নিতেও পারবেন। মিজো ভিলেজ দেখা আমাদের শেষ, আমরা এবার এখান থেকে বেরোচ্ছি। আমরা এবার যাব একটা ওয়াটারফলসের দিকে, সাবজেক্ট টু কন্ডিশন যদি আমাদের সেখানে অ্যালাউ করে ঢুকতে। তো যাওয়া যাক, দেখি কি হয়, ভাগ্যে কি লেখা আছে। রাস্তাগুলো ওঠা খুব শক্ত আর নামাটা খুব সোজা। তাই হ্যাঁ, এখানে একজন নিজেকে মিজো এম্যান মনে করছে। চলো চলো দেখি এটা এটা আমি পারি কিনা দেখি। এই লেখাটা দেখলেন, ম্যান ইজ নেচার, টু ডেস্ট্রয় নেচার ইজ টু ডেস্ট্রয় আওয়ার সেলফ, টু প্রোটেক্ট নেচার ইজ টু প্রোটেক্ট আওয়ার সেলফ। প্রথম যে কথাটা ম্যান ইজ নেচার, একদম সত্যি কথা। আমরাই কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতি, আমাদের হাতেই কিন্তু প্রকৃতি। তাই আমরা এই ভিডিওর মাধ্যমে আমি আমাদের দর্শকবৃন্দকে আমি অনুরোধ করছি যে আপনারা সবাই এই প্রকৃতিকে প্রোটেক্ট করুন, গাছ লাগান, বেশি বেশি করে গাছ লাগান, যাতে আমাদের গ্লোবাল ওয়ার্মিং আস্তে আস্তে কমতে থাকে আর আমরা একটা সুন্দর শীতল পরিবেশে বাঁচতে পারি। এটা আমার সবাইকে অনুরোধ। আমরা এখন যাচ্ছি ওখান থেকে নেমে আজওয়ালি ওয়াটারফলসের দিকে। এটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় আর প্রচণ্ড পাথুরে রাস্তা, আর পাথরগুলো প্রচুর মানে শ্যাওলা পড়েছে। যাচ্ছি সেখানে। পুরো ডেন্স ফরেস্ট, রাস্তা বলে কিছু নেই, রাস্তা বানিয়ে নিতে হচ্ছে। ফার্স্ট গ্ল্যান্স অফ আজওয়ালি ওয়াটারফলস, দেখুন খালি। তো আমরা এখন আছি আজওয়ালি ওয়াটারফলস, মানে দেখতেই পাচ্ছেন পিছনে কি অপূর্ব সুন্দর। এই ওয়াটারফলসে যে কতগুলো স্টেপ আছে মানে দেখা যাচ্ছে না, মানে অনেক ওপর থেকে এটা নামছে। আর এইটা হচ্ছে মেন স্টেপটা। আর তুমি ক্যামেরাটা একবার ঘোরাও, দেখো এখানেও আবার নিচের দিকে জলটা নেমে গেছে, এই একটা নদীর সাথে মিশেছে। তো ওয়াটারফলস থেকে ঘুরে এসে এখন পিকনিক হচ্ছে, কেমন লাগছে? সবাই খেয়েছে, তুমি ভালো লাগে তো? খাওয়া দাওয়া করে বেরোনোর পর এখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, মানে আমার ফেসটাও পুরো অন্ধকার আসছে, কারণ পুরো চারদিক মেঘলা হয়ে গেছে, একদম অন্ধকার হয়ে গেছে। আমি সামনের দিকে একবার দেখাই, মানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে জোরে। কিভাবে জল নামছে দেখুন খালি রাস্তা থেকে। ট্যুর কমপ্লিট করার পর যেমন আপনাদের দেখালাম, রাস্তায় তো সাংঘাতিক বৃষ্টি, আর যেভাবে মানে বৃষ্টির জল আর মাটি একসাথে মিশে নামছিল, তো ড্রাইভার যে ছিলেন আমাদের সে তো বলছিলেন খুব ডেঞ্জারাস এটা। তো যাই হোক, আমরা চলে এসেছি আবার আমাদের হোমস্টেতে ব্যাক। এখন একটু আমরা ফ্রুট জুস বানাচ্ছি, ফল কাটছি, সব একটু খাওয়া দাওয়া করবো। চারদিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে পুরো মেঘলা। এই দেখুন আমার পিছনে যে পাহাড়ের মানে খাদ বলবো যেটা, পুরো একদম মেঘলা হয়ে আছে চারদিকে, ঝিমঝিম করে বৃষ্টি তো পড়তেই থাকছে। যাই, এখন আমরা রিল্যাক্স করি, এনজয় করি, সবাই মিলে গল্প টল্প করবো, মজা করব। আর রাতে তারপর খাওয়া দাওয়া করার পর আবার আপনাদের সাথে কথা হচ্ছে।
যেখানে হোস্ট আছেন হোমস্টে, তিনি আজকে আমাদের একটা স্পেশাল জিনিস খাওয়াচ্ছেন, আর সেটা হচ্ছে মিজোরামের অথেন্টিক ব্যাম্বু স্যুপ। তো দেখি ওটা এখন খেয়ে দেখি কিরকম খেতে। যে দেখুন, এইগুলো হচ্ছে কচি বাঁশ, এগুলো মানে সেদ্ধ করে এই স্যুপটা বানানো। মানে এগুলো এমনই সেদ্ধ করেছে পুরো মানে নরম হয়ে গেছে। আমি জাস্ট হাতে করে টিপে দেখলাম, এবার খেয়ে দেখবো কিরকম। তো এইবার ব্যাম্বু স্যুপটা খেয়ে দেখি কিরকম। একটু স্পাইসি, মানে ভালোই স্পাইসি। কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছি, কাঁচা লঙ্কার ঝাল। আর ব্যাম্বুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, একদমই নরম হয়ে গেছে। অনেকটা আমার সেই বাটার মাশরুমের মতো খেতে লাগছে। আমাদের ওদিকে যে ছোট ছোট সাদা সাদা মাশরুম পাওয়া যায়, কিছুটা তার মতো টেস্ট। ভালো, আমি 8 আউট অফ 10 দেবো। বেশ সুন্দর। এই ছিল আমাদের মিজোরাম সিরিজের 3rd ডে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি আবার পরের দিনের ভিডিও নিয়ে।